আজকে আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেটা হচ্ছে সমায়ন এবং দ্রাব্যতার উপরে সমায়নের প্রভাব। তাহলে সমায়নের প্রভাব আলোচনা করার পূর্বে আজকে আমরা একটু দেখি সমায়ন জিনিসটা কি। তো সংজ্ঞাতে বলা হচ্ছে দুইটি তড়িৎ বিশ্লেষ্য যৌগের মধ্যে যদি কোনো একটা আয়ন যদি কমন থাকে বা সাধারণ থাকে তাকে আমরা সমায়ন বলি। তাহলে আমি একটু দুইটা উদাহরণ দিয়ে বলি। যেহেতু আয়ন দুই ধরনের হতে পারে, আয়ন ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, তাহলে দুইভাবে আমরা সমায়নটা পেতে পারি। আমি একটু ব্যাখ্যা করে যদি বুঝাই, যেমন সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়ন, আবার সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য যৌগের মধ্যে সিলভার ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়ন আছে, আবার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়ন আছে। তাহলে আমি বলতে পারি সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই ক্লোরাইড আয়নটা হচ্ছে সম আয়ন, কারণ যেহেতু দুইটা যৌগের মধ্যে ক্লোরাইডটা কমন, তাহলে বলতে পারি ক্লোরাইড আয়নটা হচ্ছে এখানে সম আয়ন। 2 নম্বর উদাহরণ দিতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন প্লাস OH মাইনাস আয়ন অ্যাকোয়াস। আরেকটা হতে পারে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে NH4 প্লাস অ্যাকোয়াস এবং হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে 2 নম্বর যে উদাহরণটা দিচ্ছি সেখানে দেখা যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে এই দুইটা যৌগের মধ্যে অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে সম আয়ন। তাহলে প্রথমটা উদাহরণের মধ্যে আমরা দেখতেছি অ্যানায়নটা হচ্ছে সম আয়ন, এবং দ্বিতীয় উদাহরণ যেটা দিলাম সেখানে ক্যাটায়নটা হচ্ছে সম আয়ন। তাহলে ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক সেটা কোনো ম্যাটার না, দেখতে হবে সেটা কমন আছে কিনা, দুই দিকে আছে কিনা, অথবা সেটা সম আয়ন কিনা। তাহলে এটাকে বলা হচ্ছে সম আয়ন। এখন আমরা দেখব সম আয়নের প্রভাবে কীভাবে দ্রাব্যতা পরিবর্তিত হয় বা দ্রাব্যতা কী জিনিসটা সেটা আমরা একটু দেখি। দ্রাব্যতার উপর সমায়নের প্রভাবটা কি বলা হচ্ছে সমায়নের প্রভাবে। তাহলে একটু আগে আমি বলছিলাম দুইটি যৌগের মধ্যে বা দুইটি তড়িৎ বিশ্লেষ্য যৌগের মধ্যে যদি অ্যানায়ন বা ক্যাটায়ন যে কোনো একটা যদি কমন হয় তাকে বলা হচ্ছে সমায়ন। তাহলে সমায়নের ব্যাপারে বলা হচ্ছে সমায়নের প্রভাবে যে কোনো যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে, অর্থাৎ দ্রাব্যতাটা কমে যাবে। এবং এর মধ্যে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ দুইটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা হবে তীব্র তড়িৎ বিশ্লেষণ, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ। এই দুইটার মধ্যে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যোগ্য সেটা দ্রাব্যতা যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে, অর্থাৎ সেটা দ্রাব্যতা বেশি পরিমাণে হ্রাস পাবে। তাহলে মোট কথা হলো যে কোনো সম আয়ন, সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, যে কোনো সম আয়ন হলে ওই যৌগের দ্রাব্যতা অবশ্যই হ্রাস পাবে। এখন আমরা একটু গাণিতিকভাবে দেখব আসলে থিওরিটিক্যালি যে কথাটা বললো দ্রাব্যতা হ্রাস পায়, সেটা আমরা গাণিতিকভাবে একটু প্রয়োগ করার চেষ্টা করবো আদৌ সেটা হ্রাস পায় কিনা। ওকে, আমরা একটু ম্যাথটা দেখি কি আসলে আমরা সেটা একটু দেখি। এই পাত্রে আছে সিলভার ক্লোরাইড, তার KSB অর্থাৎ দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। বি পাত্রে আছে সোডিয়াম ক্লোরাইড, তার ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোল পার লিটার। আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে এই পাত্রের দ্রবণে বি পাত্রের দ্রবণটা যদি যোগ করি অর্থাৎ মেশানো হয় তাহলে তার দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কি না। তাহলে প্রথম কথাটা হচ্ছে এই পাত্রে কিন্তু আমাদের দ্রাব্যতা দেওয়া নাই, এই পাত্রে দেওয়া আছে দ্রাব্যতার গুণফল। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা মিশ্রণ করার অর্থাৎ মিশ্রিত করার পূর্বে অর্থাৎ মিশ্রণের পূর্বে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত ছিল সেটাকে আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ মিশ্রণের পূর্বে সোডিয়াম ক্লোরাইড মিশানোর পূর্বে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। এরপর সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর আবার দ্রাব্যতাটাকে বের করতে হবে। তাহলে দ্রাব্যতা আমরা এখানে দুইবার বের করব, একবার হচ্ছে মিশ্রণের পূর্বে আরেকবার হচ্ছে মিশ্রণের পরে। তখন আমরা কম্পেয়ার করতে পারবো আমাদের দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটলো কিনা। তাহলে আমরা আগে ম্যাথটাকে শুরু করার পূর্বে প্রথমে আমরা একটা বুঝার চেষ্টা করছি আমরা কী করতে চাচ্ছি বা কীভাবে আমরা কম্পেয়ার করব। প্রথম হচ্ছে আমরা যে সিলভার ক্লোরাইডের যে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এই মানটাকে ব্যবহার করে প্রথমে আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করবো। এটাকে আমি বলতেছি মিশ্রণের পূর্বে তার দ্রাব্যতা কত ছিল, আর যখন আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করবো এরপর তার দ্রাব্যতাটা কত হলো। তাহলে প্রথম দ্রাব্যতা এবং পরের দ্রাব্যতা এই দুটো দ্রাব্যতাকে দেখলে আমরা বুঝতে পারবো দ্রাব্যতাটা কি পরিবর্তিত হলো, মানটা কি বেড়ে গেল নাকি মানটা কমে গেল। যদি আমরা থিওরিটিক্যালি পড়ে আসি দ্রাব্যতা হ্রাস পাবে, এখন আমরা গাণিতিকভাবে দেখি আদৌ দ্রাব্যতাটা হ্রাস পায় কিনা। ওকে, তাহলে আমরা ম্যাথটা শুরু করি।
আমরা সমাধানটা শুরু করি। প্রথমে লিখি মিশ্রণের পূর্বে এটা হবে x মোল পার লিটার, এটা হবে x মোল পার লিটার, যেহেতু দুইটাই 1:1 আছে। আমি লিখতে পারি আমরা জানি KSP ইকুয়াল টু ক্যাটায়নের ঘনমাত্রা ইন্টু অ্যানায়নের ঘনমাত্রা। তাহলে মানটা বসালে x ইন্টু x হবে x²। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি x², অর্থাৎ এর মানটা দেওয়া আছে KSP 2.458 ইন্টু 10⁻10। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করি, x ইকুয়াল টু √2.458 ইন্টু 10⁻10। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, বা x ইকুয়াল টু আমরা পেলাম আমরা পাচ্ছি 1.57 10⁻5, অর্থাৎ সিলভারের ঘনমাত্রা আমরা পেলাম 1.57 10⁻5 মোল পার লিটার, এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা পেলাম 1.57 10⁻5 মোল পার লিটার। তাহলে এতটুকু আগে তোমরা তুলে ফেলো। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে সিলভার প্লাস এবং ক্লোরাইড মাইনাস, এটাকে দ্রাব্যতা দিলাম x মোল পার লিটার, এটা দ্রাব্যতাও x মোল পার লিটার। আমরা জানি KSP দ্রাব্যতার গুণফল ইকুয়াল হচ্ছে ক্যাটায়নের ঘনমাত্রা ইন্টু অ্যানায়নের ঘনমাত্রা। ক্যাটায়নের পরিমাণ হচ্ছে x মোল, অ্যানায়নের পরিমাণ হচ্ছে x মোল, x গুণ করে থাকতেছে x²। তাহলে প্রশ্ন মতে এই x² এর মান, অর্থাৎ KSP মানটা আমার প্রশ্নে দেওয়া আছে 2.458 ইন্টু 10⁻10। x এর মানটা আমরা বের করলাম √ওভার করে, x এর মান আসলো 1.57 10⁻5। এখন এই যে x এর মানটা আমরা পেলাম, এই x এর মানটা একই সাথে ক্যাটায়নের ঘনমাত্রা এবং অ্যানায়নের ঘনমাত্রা, যেহেতু আমরা জানি ঘনমাত্রা মোল পার লিটার এককে আছে, তার মানে হচ্ছে দ্রাব্যতা যেহেতু মোল পার লিটার এককে আছে, তাহলে এটাকে আমি ঘনমাত্রা বলতে পারি। তাহলে সিলভার প্লাস আয়নের পরিমাণটা দাঁড়ালো 1.57 10⁻5 মোল পার লিটার, ক্লোরাইডের ঘনমাত্রা দাঁড়ালো 1.57 10⁻5 মোল পার লিটার। তাহলে এটি হচ্ছে মিশ্রণের পূর্বের অবস্থা। এখন আমরা চলে যাব মিশ্রণের পরে কী অবস্থা দাঁড়ালো তার দ্রাব্যতাটাতে। তাহলে আমরা একটু দেখি। তাহলে আমাদের মিশ্রণের পরে যদি আমরা দেখি কী কী বিক্রিয়া হলো, সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে আগে ছিল সিলভার প্লাস এবং Cl মাইনাস, আর যখন সোডিয়াম ক্লোরাইডকে মিশ্রিত করলাম, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয় সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 0.1 মোল পার লিটার, কারণ এই ক্লোরাইডের ঘনমাত্রা হয়ে গেল 0.1 মোল পার লিটার।
তাহলে আমাদের প্রথমে ক্লোরাইড আয়নের একটা ঘনমাত্রা ছিল মিশ্রণের পূর্বে, যখন আমি সোডিয়াম ক্লোরাইড যোগ করলাম তার মানে এখানে আমি ক্লোরাইডের পরিমাণ পেলাম। তার মানে হচ্ছে এই দুইটা যোগের মধ্যে আমার ক্লোরিনটা হচ্ছে সমায়ন। তাহলে যেহেতু দুইটা সমায়ন তার মানে এখানে আমাদের আয়নের ঘনমাত্রাটা বেড়ে গেছে। পূর্বের ঘনমাত্রা ছিল 1.57 tan inverse 5, তার সাথে যুক্ত হলো 0.1। এটা হচ্ছে মিশ্রণের পূর্বে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন আমরা মিশ্রণের পর্বে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করব। তাহলে আমরা জানি KSP ইকুয়াল হচ্ছে ক্যাটায়নের ঘনমাত্রা ইন্টু আয়নের ঘনমাত্রা। ক্যাটায়নের ঘনমাত্রা সিলভার প্লাস ইকুয়াল টু KSP/Cl মাইনাস। এখন আমাদের KSPর মান তো আমাদের ছিলই, এখন জাস্ট আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বসে আমরা সিলভার প্লাস আয়নের পরিমাণটা বের করব। তাহলে আমি একটু বোর্ডটা মুছে আমি লিখি। এরপরে আসবে যেটা বা সিলভার প্লাস ইকুয়াল টু হলো KSP 2.458 ইন্টু tan ইনভার্স 10 ডিভাইড বা হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা একটু আগে বের করছি 1.57 ইন প্লাস 0.1, অর্থাৎ এই মানটা ক্লোরাইড আয়নের এই মানটা হচ্ছে মিশ্রণের পরের মান। এটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 2.458 ইন্টু tan ইনভার্স 9, অর্থাৎ মিশ্রণের পরে দ্রাব্যতা ইকুয়াল টু 2.458 ইন্টু tan ইনভার্স 9 মোল পার লিটার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে মিশ্রণের পূর্বে, তাহলে মিশ্রণের পূর্বে আমাদের দ্রাব্যতাটা ছিল 1.57। তাহলে মিশ্রণের পূর্বে দ্রাব্যতা ছিল 1.57 tan ইনভার্স 5 মোল পার লিটার, অর্থাৎ যে এক্সের মানটা আমরা বের করছিলাম সেই এক্সের মানটা ছিল 1.57 tan ইনভার্স 5, আর মিশ্রণ পর আমরা দ্রাব্যতা পাচ্ছি 2.458 tan ইনভার্স 9। এখানে ছিল tan ইনভার্স 5, এখানে হচ্ছে tan ইনভার্স 9, তার মানে হচ্ছে দ্রাব্যতাটা কমে গেছে। এখানে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে যে স্যার বুঝি না কোনটা বড় কোনটা ছোট, এই জন্য আমি বলি তুমি এটাকে আগে পজিটিভলি চিন্তা করো। 10 টু দি পাওয়ার 5 এবং 10 টু দি পাওয়ার 9, স্বাভাবিকভাবে তুমি বলবা 10 টু দি পাওয়ার 9 হচ্ছে বড়। তাহলে যখন মাইনাস হয়ে যাবে তখন ব্যাপারটা উল্টে যাবে, তখন tan ইনভার্স 5টা হবে বড় আর tan ইনভার্স 9টা হবে ছোট। তার মানে এই মানটা বড় এবং এই মানটা হচ্ছে ছোট। তাহলে আমরা বলতে পারি লাস্টের লাইনটা আমরা যেভাবে কনক্লুশন টানবো, সুতরাং সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে দ্রাব্যতা অবশ্যই সময় যদি থাকে এখানে দ্রাব্যতা হ্রাস পাবে, পূর্বে দ্রাব্যতা যা থাকবে পরে এসে সময়ের কারণে দ্রাব্যতাটা হ্রাস পেয়ে যাবে। ওকে, তাহলে ম্যাথটা একটু বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথকে আমরা সেমভাবে করতে পারি। শুধু যদি মূল সংখ্যা বেশি আসে সেক্ষেত্রে যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছি বা আগের দ্রাব্যতার ম্যাথে আমি বলছিলাম, যদি মূল সংখ্যা যদি বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে মূল সংখ্যা সবসময় পাওয়ার হিসাবে চিন্তা করবা। মূল সংখ্যা পাওয়ার হিসাবে দিয়ে দিলে তোমাদের ম্যাথ সবগুলো ম্যাথকে তোমরা সেম প্যাটার্নে করতে পারবা সময়ায়ন প্রভাবের ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।